সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফা মামুন। মামুন, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে উত্তেজনা ভাঙচুর 32 নম্বরে, আমূল পরিবর্তনের সুপারিশ। কালের কণ্ঠ, এবছর নির্বাচন অনিশ্চিত, ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ছাত্র জনতার ভাঙচুর, আগুন। সমকাল পুরনো 4 বিভাগকে প্রদেশ করার প্রস্তাব, ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর, আগুন। মানবজমিন, ধানমন্ডি 32-এ ফের ভাঙচুর, কী ঘটেছিল উত্তরা পশ্চিম থানায়। দেশ রূপান্তর, রাজধানী মহানগর সরকার, ঘটনার তদন্তে হয় রিপোর্ট, থাকে হিমঘরে। কালবেলা মাঠে নামলি পাকড়াও, 32 নম্বরে ভাঙচুর, আগুন। আমার দেশ সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিল ছাত্ররা। 32 নম্বরে ভাঙচুর হয়েছে, আগুন হয়েছে, এখনো মানে সম্ভবত কনসার্টও চলছে। খুলনায় ভাঙচুর হয়েছে এবং বুলডোজার চালানো হয়েছে শেখ বাড়িতে। তারপরে কুষ্টিয়াতে মাহমুদুল আলম হানিফের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে, আগুন। সিলেটে, রংপুরে, তারপরে চিটাগাঙে, এই সর্বত্রই কিন্তু অবস্থা এখন পর্যন্ত এই খবর আছে। আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, প্রথম হচ্ছে এই যে 32 নম্বরটা যদি আমরা দেখি, 5ই আগস্টে আসলে একটা 32 নম্বর ভাঙচুর করা হয়েছিল 5ই আগস্টে। তারপর হচ্ছে তার 6 মাস পর আজকে। তো 5ই আগস্টের বিষয় হচ্ছে 5ই আগস্ট ছিল এক ধরনের একটা ওই সময় ঘটনার তাৎক্ষণিকতা, অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের পর ছিল, ওই সময় সরকার ছিল না, আজকে একটা সরকার আছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 6 মাসের ব্যবধান এবং একটা সরকার আছে। তখন কোনো সরকার ছিল না এবং তখন ছিল তাৎক্ষণিকতা, ওইটা কোনো কন্ট্রোল ছিল না। মানুষ নানা কিছু করেছে অভ্যুত্থানে, যখন অভ্যুত্থানে সফল হয়, সফল হওয়ার পর তাদের এক্সপ্রেশনটা নানাভাবে পরিণত হয়। তো ওইটাই আমরা ভেবেছিলাম তাৎক্ষণিক এক্সপ্রেশন। তো আজকের এক্সপ্রেশনটা এটা একটা রিয়েকশন আসলে। এটা হচ্ছে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন সেটার প্রতিবাদে এক ধরনের রিয়েকশন। তো আমার যেটা মনে হয়, আমি কয়েকটা বিষয় এখানে দেখার কয়েকটা জায়গা আছে। একটা হচ্ছে যেহেতু সরকার আছে এবং একটা রিয়েকশন তারা ঘোষণা দিয়েছিল, ফলে এইটার বিষয় আসলে সরকারের জায়গা থেকে, কারণ সরকার যখন থাকে তখন তার সব কিছুরই আসলে দায়িত্ব সরকারের, যে কোনো কিছু, রাষ্ট্রের যে কোনো কিছু, যে কারো। এবং এটা যদি ধরেন যে ওইটার যদি রিয়েকশন হয়, কেউ যদি ক্ষুব্ধ হয়, তার ক্ষোভটাকে আমলে নেওয়া, আবার যার কারণে ক্ষুব্ধ হয়েছে তাকে প্রোটেকশন দেওয়া, আমি বলছি যে কোনো বেসিক জায়গা, সেই জায়গা থেকে আসলে কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি। তো এটা আসলে এক ধরনের মানে সরকার গত 6 মাস ধরে সরকার চালাচ্ছে, মানুষের অভ্যুত্থানের পরের সময়ের সঙ্গে এই 6 মাসের পার্থক্য হচ্ছে, তখন তো মানুষের এক্সপেকটেশন আর স্কাই হাই এবং মনে হচ্ছিল যে যেহেতু 15 বছরের পর ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন দিকে যাত্রা শুরু হবে। তখন নতুনের মধ্যে আমরা সংস্কারের কমিশন দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো আসলে আগের জায়গায় রয়ে গেছে। ক্ষেত্রে সে কোনোটা নিয়ে আরও বেশি প্রশ্ন আছে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা, ইত্যাদি ইত্যাদি, এবং মানুষের আইন নিজের হাতে তুলে দেওয়ার যে একটা ব্যাপার, দমন ইত্যাদি নানা কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি। ইভেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মতো ঘটনা ঘটেছে। তো সব কিছু মিলিয়ে যখনই বিপ্লব বলেন বা যে কোনো কিছু বলেন, সেটা আসলে মানুষ তার ভাগ্য বদলানোর জন্য চায়, মানুষ তার অধিকারের জন্য চায়। তো সেই অধিকারের চাওয়ার জায়গাটা নিয়ে কিন্তু অনেকগুলো জায়গা আসলে প্রশ্নবোধক। সেই সময় সেই প্রেক্ষিতে হলো। তবে এখানে একটা ঘটনা ঘটার মতো, অভ্যুত্থানকারী যারা আছে, আমরা যদি বড় দুটো ফোর্স দেখি, যেমন দেখেন এখানে মজার একটা জিনিস, এর আগে কিন্তু অভ্যুত্থানকারী এবং বিএনপি যেমন সবাই এক মঞ্চ থেকে কয়েকটা জায়গায় সে তাদের বিরোধ দেখা দিল। একটা হচ্ছে রাষ্ট্রপতি অপসারণের প্রথম, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এবং সেখানে বিএনপি আসলে অবস্থান নেয় বলে ওই দুটো জিনিস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজকে আমি ভাবছিলাম যে 32 নম্বরের ক্ষেত্রেও কিন্তু বিএনপি একটা অবস্থান নিলে হচ্ছে জিনিসটা হয়তো এরকম হইতো না। কারণ আমরা দেখেছি বিএনপি অনেকগুলো ক্ষেত্রে অবস্থান নিয়েছে, কিন্তু বিএনপি অবস্থান নেবে কেন? আমরা যদি অতীত দেখি, বিএনপির তিক্ত অভিজ্ঞতা আছে। মানে খালেদা জিয়ার বাড়িও যদি আমরা ধরি, শহীদ মনিরুলের বাড়ি, সেটাও কিন্তু খুব প্রীতিকর ছিল না আওয়ামী লীগের সময়। তো এটা দেখতে দেখতে আবার মনে হচ্ছে আমার, এবং আমার মনে হচ্ছে ওই সময় আমি একটা টক শো দেখছিলাম যে একজন বিএনপি নেতা বলছিলেন যে আজকে যেটা হলো, যদি কখনো 32 নম্বরে আঘাত আসে, তখন যিনি আওয়ামী লীগ ছিলেন তিনি প্রচণ্ড খেপে গিয়েছিলেন ওই কথাটা শুনেই। কিন্তু আজকে এই ঘটনা ঘটছে, কিন্তু এত লোক, তাদের কিন্তু কোথায় আওয়ামী লীগ? তখন যারা এত প্রতিঘাত, তার মানে হচ্ছে কি, আমরা কেউই, আমি সেজন্য বলছি ঘটনাটা, সেটা হচ্ছে আমরা কেউই কোনো ঘটনার সময় আগামীকালের কথা ভাবি না। ওই সময় কিন্তু ওই আওয়ামী লীগ নেতার কথা মনে হচ্ছে উনি ভাবেননি, এবং এখনও কিন্তু আবার অনেকে আরেকটা যে আগামীকাল আছে সেটা ভাবছেন না। এটি হচ্ছে আমাদের প্রবলেম। আমরা সবাই যে ঘটনা ঘটে, ধরেন আওয়ামী লীগ একটা খারাপ কাজ করেছে বা বিএনপি একটা খারাপ কাজ করেছে, করার ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে কিন্তু আওয়ামী লীগের দিকে গিয়েছে বা বিএনপির দিকে গিয়েছে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে আগের ঘটনাটা ঘটিয়েছে, ফলে দেখা গেছে আবার তারা ক্ষোভের শিকার হয়েছে। মানে ইতিহাস থেকে শিক্ষা নেই না, একটা শিক্ষা আমরা নেই ইতিহাস থেকে, সেটা হচ্ছে
প্রতিহিংসা, ওরা যেটা করেছিল সেরকমই করব। তো সেই করাটা আবার ফিরে আসে, এই ফিরে ফিরে আসা কাকে ক্ষতিগ্রস্ত করে? দেশকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার মনে হয় যে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাদের অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে, আমাদের অধিকার নিশ্চিত হতে হবে, দ্রব্যমূল্য, বাজার, মানুষের জীবন মানের এগুলো করতে হবে, এবং একই সঙ্গে সব কিছু এনশিওর করার জন্য আমাদের চক্র থেকে বেরোয় আসতে হবে। নতুন বাংলাদেশে নতুন ধরনের চিন্তা, নতুন ধরনের রাজনীতি, কিন্তু হিংসা, ঘৃণা, অতীতের বদলানো, আমার মনে হয় যে এই জায়গাগুলো আসলে আমাদের কোনো নতুন জায়গায় পৌঁছাবে না। এবং নতুন জায়গায় পৌঁছানোর জন্য আমাদের বিবেক জাগ্রত হওয়া উচিত, চিন্তা জাগ্রত হওয়া উচিত, নতুন চিন্তা হওয়া উচিত। এবং আপনি যদি দেখেন যে একটা হচ্ছে 32 নম্বর, ডেফিনেটলি এটা আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের প্রতীক। আওয়ামী লীগ তারা মনে করছে যে আওয়ামী লীগ যে ঠিক আছে সেটার প্রতীক, এটা যেমন ঠিক, একই সঙ্গে কিন্তু এই 32 নম্বর বাংলাদেশের জন্মের অনেক স্মৃতিও জড়িয়ে আছে, সেটাও কিন্তু আমরা ভুলতে পারি না। ফলে এটা নানামুখী প্রতিক্রিয়ার জায়গার জন্ম দেয়। এবং এই জায়গাগুলো আমার কাছে মনে হয় এখন যেহেতু ক্রাউডি সিচুয়েশন, রাজনীতি বা সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করছে, একটা সবাই মনে হচ্ছে ফাঁকা মাঠ, আমি নিজেকে যত বেশি এক্সপ্লোর করি, যত বেশি আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো, সেটা আমার ভবিষ্যৎ রাজনীতির জন্য সুবিধাজনক হবে। কিন্তু এরকম একটা ঘটনা যখন ঘটে, দেশে একটা সরকার থাকা অবস্থায়, এবং যারা অভ্যুত্থানকারী ছিল বা আজকেও যারা গেছে, তারাও কিন্তু সরকারের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই। তো ফলে তাদেরই সরকার, তাদের সমর্থনের সরকার আছে, সেই সরকার একটা জায়গায় তেমন কিছু করছে না। এইটা কিন্তু বাইরে বা বিশ্বের কাছে যে ভালো বার্তা নিয়ে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যাবে না যে একটা সরকার থাকা অবস্থায় এত কিছু ঘটছে, মানুষের আইন নিজের হাতে তুলে নিতে হচ্ছে, এটা হয় সরকারের ঠেকায় নেই বা সরকারের কিছু করার নাই বলে, সরকার করতে পারছে না বলে। যদি এরকম হয়তো খুব ঠিক আছে সরকার এটা করলো, বা যে কোনো কিছু তো আইনের মধ্যে এর প্রতিকার করার বিধান আছে। যখন সরকার এই প্রতিকার করবে বলে মনে করে, তখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয় না, কিন্তু যখন মনে করে যে না এটা করতে হবে, তখন হয়। ফলে এই যে সরকার নানাভাবে, আসলে সরকার নানান জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে পারছে না, সে নিজেকে এস্টাবলিশ না করার ফল হচ্ছে অন্য কোনো ফোর্স কিন্তু এই সুযোগ নিতে পারে। এবং নানা রকম স্কুল অফ থিঙ্কিং আছে, বাজারে নানা রকম কথা আছে যে অন্য অনেক শক্তি নানাভাবে খেলছে, নিজের দেশে অনেক পক্ষ আছে যারা নানাভাবে সুবিধা নিতে চায়, বাইরের দেশ আছে। ফলে সব কিছু মিলে ক্লাউডি সিচুয়েশনে আমার ধারণা আজকের এই ঘটনাটা নানাভাবে ব্যাখ্যা। একটা হচ্ছে আমরা বলতে পারি যে অভ্যুত্থানকারীরা, তাদের ক্ষোভ, তারা ছাত্ররা বা তাদের ক্ষোভ, কিন্তু একই সঙ্গে এইটার সঙ্গে যে আমাদের ঐতিহাসিক জায়গাটুকু আছে সেটা আরেকটা দলকে ক্ষুব্ধ করছে নিশ্চয়ই, এবং অনেকগুলো জায়গায় প্রশ্ন দিচ্ছে। আবার সব কিছু মিলিয়ে একটা দেশে যখন এরকম একটা ঘটনা ঘটতে থাকে, ঘোষণা দিয়ে কোনো ভাঙচুর, সেটা আবার এক্সপোজ হয় কীভাবে, কেউ যখন দেখবে তখন সে কীভাবে নিবে। বাইরের ওয়ার্ল্ডের কাছে আমাদের যারা প্রতিবেশী বিদেশি বন্ধু আছেন, সংস্থা আছেন, সহযোগী আছেন, তাদের কাছে আসলে জিনিসটা বিদেশের মিডিয়া কীভাবে হবে, ফলে সেটা অন্য কোনো বার্তা দিতে পারে, যে বার্তা আমাদের দেশের অনেক বিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় সবারই কোনো একটা জায়গায় অভ্যুত্থানের কারী যখন হয়, আপনি যখন অভ্যুত্থান করেন, বিপ্লব করেন, তখন কিন্তু আপনাকে উগ্র হইতে হয়, তীব্র হইতে হয়। তারপরে কি হয়, তারপরে কিন্তু আপনাকে যখন দায়িত্ব পেয়ে যাবেন, তখন তো এতদিন আপনি ছিলেন ওই পাশে, এখন এই পাশে আসলেই আপনাকে তখন দায়িত্বশীলতা এবং সংযম দেখাতে হবে, মাত্রা জানতে হবে। এবং সাধারণত দেখা যায় বিপ্লবগুলো যে ব্যর্থ হয়, অনেকগুলো কারণে একটা হচ্ছে যে অভ্যুত্থান বা বিপ্লবের পর যারা করে, তারা অনেক ক্ষেত্রে দেখা গেল যে জিনিসগুলো কোনো ক্ষেত্রে তাদের বাড়াবাড়ি, আবার কোনো ক্ষেত্রে তাদের কি বলা যায়, তাদের ইনঅ্যাক্টিভিটি বা তাদের প্রপারলি জিনিসটাকে হ্যান্ডেল করতে না পারা। তো আমার কাছে মনে হয় আমাদের যারা আছেন তারা সবাই, সরকার যেহেতু তাদেরকে আসলে এই পুরো বিষয়টা অ্যাজ এ হোল একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখা উচিত। কারণ মানুষ কিন্তু চায় তার ভাগ্যের পরিবর্তন, মানুষ সব কিছু চায়, নিশ্চয়ই মানুষ বিচার চায়, নিশ্চয়ই মানুষ গত 15 বছরে যা লুণ্ঠন হয়েছে, যা অপরাধ হয়েছে সেটার বিচার চায়, কিন্তু সেটা বিচারিক প্রক্রিয়ায় বিচার চায়, সবাই বিচারিক প্রক্রিয়া। কারণ এই বিচার এস্টাবলিশের জন্যই তো আসলে অভ্যুত্থান হলো, অধিকার এস্টাবলিশের জন্যই তো হলো, মানুষের স্বাধীনতার জন্যই তো হলো। ফলে সেটা এনশিওর যখন হেমনা দেখবে, তখন আপনি ওদের সামনে থাকবেন, আপনার পিছনে যে মানুষ ছিল সে গ্যারান্টেড না, সে সবসময় আপনার সঙ্গে থাকতে বাধ্য না। এই সরকারকে আপনার ওয়ান ইলেভেনের সময় মনে আছে, যখন আসে সরকারের পক্ষে কিন্তু এক ধরনের সাপোর্ট ছিল, পরে কিন্তু ছিল না। সো সরকারকে এই জিনিসগুলো বুঝতে হবে এবং বুঝে আসলে সেইভাবে করতে হবে, অভ্যুত্থানকারীদের বুঝতে হবে। এবং যারা বাইরে আছেন, এর মধ্যে আমি আরেকটা কথা বলি যে আওয়ামী লীগ, তারা অভ্যুত্থানে তারা পরাজিত হয়েছে, তাদের নেত্রী দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন, দেশের ভিতরে লুকিয়ে আছেন, অনেকে নাই, তাদের অবস্থা। এই অবস্থায় তাদের দিক থেকে আমি মনে করি যে তাদের রিভিজিট করা উচিত, যে আমাদের দিক থেকে কী ছিল, আমরা কী করেছিলাম, জিনিসটা ঠিকমতো হ্যান্ডেল করেছিলাম কিনা, কোথায় ভুল হয়েছিল, এটা করা উচিত। তারপরে রিস্ট্রাকচার করা উচিত, তারপরে গিয়ে অন্য জায়গায় যাওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারাও আসলে পুরনো স্টাইলই করছে, সেটা কিন্তু না। তারাও
নিশ্চয়ই তাদের সময়, তাদের তো 15 বছর ক্ষমতায় ছিল, দেশে একটা বড় জনগোষ্ঠী তার পক্ষে সমর্থন ছিল, মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, এবং তারা কী কী ভালো কাজ করেছে, যে ভুলগুলো করেছে সেগুলো যদি তারা নিজেরা রেকটিফাই করে, তাহলে আসলে সুযোগ তৈরি হবে। কারণ আওয়ামী লীগ তো তার একটা সাপোর্ট বেস তো বাংলাদেশে সেই সবসময় ছিল। তাদের গত 3টা নির্বাচন, 2টা নির্বাচন যদিও তারা নির্বাচনগুলো প্রপারলি করেনি, কিন্তু শেষ যখন প্রপার নির্বাচন যে 4টা হয়েছিল তাতে কিন্তু তার সাপোর্ট বেসের পরিচয় পাওয়া যায়। কিন্তু কোন কারণে সেই সাপোর্ট বেস থাকা সত্ত্বেও তাদের আসলে এই অবস্থা হলো, এটা তো নিজেদের আত্মবিশ্লেষণটাও জরুরি। সেই বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপের দিকে যাওয়া উচিত। না হলে আমার কাছে মনে হয় কখনো কখনো না হলে আসলে নিজেরা কারেকশন না করলে আসলে মানে সেই জায়গা তৈরি হবে না। তাদের যে শক্তির জায়গাটুকু আছে সেটা বুঝতে না পেরে তারা আসলে নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে আরও ভালনারেবল করে ফেলছে, এবং হচ্ছে একটা পরিস্থিতি তৈরি করার সুযোগ তৈরি করছে এবং তৈরি করার সুযোগও দিচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে জনপ্রশাসন সংস্কার 2টা কমিশনের 2টা রিপোর্ট, আমূল পরিবর্তনের সুপারিশ বলছে বাংলাদেশ প্রতিদিন। এটা হলো 4টা মানে প্রদেশ, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে একক ক্ষমতা সেটা নিয়ন্ত্রণ। প্রথম যদি আসি 4টা প্রদেশ, এটা আসলে খুব ইন্টারেস্টিং। এটা একটা মেসিভ চেঞ্জ আসলে, মানে অনেক রকম আমরা দেখেছিলাম আমাদের আসলে সংবিধান সংশোধন যে হয়েছিল, আলী রিয়াদ সাহেব যেটার প্রধান কথাবার্তা মনে হচ্ছিল ওইটাই আসলে সবচেয়ে বেসিক পরিবর্তনের আসলে হবে। বাকিগুলোতে আসলে আমরা আমাদের মনে হয় না যে অত মেসিভ পরিবর্তনের জায়গা হবে। কিন্তু আমরা দেখলাম যে সবচেয়ে বড় আসলে মেসিভ পরিবর্তন কিন্তু এই প্রশাসনিক সংস্কার কমিশন থেকেই এলো। যে 4টা প্রদেশকে করার যে আইডিয়া, এটা তো একটা মেসিভ চেঞ্জ। দ্বিকক্ষ আছে আমাদের, দ্বিকক্ষের কথা বলা হয়েছে, সেটাও একটা মেসিভ চেঞ্জ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আরও বড় চেঞ্জ, কারণ তখন তো আমাদের পুরো গভর্নেন্স সিস্টেমই অন্যরকম হয়ে যাবে। তো আমাকে যদি বলেন মধ্যে দেখেন, এই যে আজকে আমি এই কথাগুলো বলছি যে সব খারাপের মধ্যে ভালো থাকে, আমরা যেটা করি আমরা সবসময় সবার খারাপটা নিয়ে বেশি চিন্তা করি, আমরা কিন্তু প্রতিপক্ষরা খারাপ নেই বলে, এবং সাধারণত কেন যেন ভালোটা আমরা মনে রাখি না। যেমন এই যে প্রদেশের প্রস্তাব, এটা মোদি ভাই কার? এটা কিন্তু এরশাদ সাহেবের প্রস্তাব। এরশাদ সাহেব কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে, এরশাদ সাহেব কিন্তু এই প্রস্তাব দিয়েছিলেন। এবং আমার যে হাইকোর্ট যেটা হাইকোর্টের ওইটা কিন্তু এরশাদ সাহেব, যেটা 8ম সংসদে যেটা মামলা হলো, মামলা করে আসলে এরশাদের মধ্যে বড় মুভমেন্টই হয়েছিল, কিন্তু 8ম সংসদ বাতিলের মাধ্যমে সাফল্য এসেছিল আর কি, প্রথম বলা যায় একরকম। তারপর এটা বেস করে তার মানে বুঝতে হবে যে আপনি আন্দোলন সংগ্রামে একজন সব বিরোধিতা করেন বটে, কিন্তু এর মধ্যে সে যে ভালো কাজগুলো করে, যেমন উপজেলা কিন্তু একটা ভালো কাজ ছিল, উপজেলা বাতিল করা হয়েছিল। এই যে দেখেন তারা করেছিল, বিএনপি এসে বাতিল করেছিল, কিন্তু পরে আমরা দেখতে পাই কিন্তু উপজেলাটা আসলে কার্যকর জিনিস ছিল, এবং উপজেলা এখন আমাদের স্থানীয় সরকারের একটা বেসিক লাইন। এই 4টা প্রদেশ আজকে আমার মনে পড়ছিল যখন আলোচনা যে এরশাদ সাহেব এটা বলেছিলেন, উনি থাকলে আমার ধারণা এটা আসলে এতদিনে অনেক আগে হয়ে যেত। এটা কিছু সুবিধার দিক আছে। প্রথম একটা হচ্ছে কি, এটা সাধারণত ফেডারেল মানে সাধারণত আমাদের যে দ্বিকক্ষ যখন করা হয়, দ্বিকক্ষই করা হয় কিন্তু সাধারণত এই ফেডারেল সিস্টেমে দ্বিকক্ষ করা হয় যে আপার কক্ষে কিন্তু একরকম। যেমন আমরা যদি যুক্তরাষ্ট্রে দেখি যে কংগ্রেসে কিন্তু হয় আপনার পপুলেশন ওয়াইজ, এরিয়া ওয়াইজ, সিনেটে কিন্তু সবার 2টা করে সিট, 50টা স্টেট সবার 2টা করে, সবচেয়ে ছোটো যে স্টেট তারও 2টা, মানে ওইটা এনশিওর করার জন্য, সব ছোট বড় সবার এনশিওর করার জন্যই কিন্তু এই আপার কক্ষের একটা রোল, একমাত্র রোল না, তারা অভিভাবক মূলত নিম্নকক্ষের, কিন্তু একই সঙ্গে এইটাও এনশিওর করা ব্যালেন্সের জন্য। আচ্ছা, 4টা প্রদেশ হলে মধ্যে ফেডারেল সিস্টেম হবে এবং গভর্নেন্সটা ডিস্ট্রিবিউট হবে। আমার কাছে মনে হয় 1 নম্বর হচ্ছে ধরেন যে চিটাং বিভাগ হয়, চিটাংয়ে তার সরকার চলে যাবে ইত্যাদিতে, মানুষের জন্য লাভ হবে ইত্যাদি তো আছেই। আমার কাছে মনে হয় বাংলাদেশ এটা খুব জরুরি। আমি কিন্তু ব্যক্তিগত এটার পক্ষে। কেন পক্ষে? সেটা হচ্ছে বাংলাদেশে আপনি দেখবেন যে সরকার এবং বিরোধী দল, একটা দল সরকারে যাবে, হয়তো আওয়ামী লীগ বিএনপি আমরা যদি প্রপার যে 4টা নির্বাচন 91 থেকে 2008 পর্যন্ত দেখি, আপনি দেখবেন ভোটের পার্থক্য কিন্তু খুব সামান্য ছিল। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট দ্য পোস্ট, মানে আপনি 300টা ভোট বেশি পেলে 300 আসন বেশি পেয়ে যাবেন, প্রপোর্শনের না, ফলে ভোট পেয়েছে 5% বেশি, সিট পেয়েছে দেখা গেল 50% বেশি। তার ফলে দলগুলা একক মেজরিটির ভিত্তিতে, ব্রুট মেজরিটির ভিত্তিতে দেশ শাসন করেছে, এবং যে বিরোধী দল এবং তারা ওই শাসনের ভিত্তিতে বিরোধী দলকে কোনো স্পেসই দেয় নাই। আর বিরোধী দল যে সে কিন্তু ক্ষমতায় যদি না যায়, তার কিন্তু আর কোনো রাজনীতি নাই, আর কিচ্ছু নাই, তারা হচ্ছে হরতাল করা ছাড়া, মিছিল করা ছাড়া কিচ্ছু নাই। কিন্তু যদি এরকম থাকে, আপনি দেখবেন যে হয়তো ক্ষমতায় হচ্ছে একটা দল আছে সে এক্স, কিন্তু হয়তো চিটাং ডিভিশন হচ্ছে ওয়াই পার্টি ক্ষমতায়। তার ফলে কী হবে, ওই যে বিরোধী দল যারা ক্ষমতায় থাকবেন, রাষ্ট্র ক্ষমতায়, তাদেরও কিন্তু অন্য একটা জায়গায় কাজ করার সুযোগ থাকবে। মনে করেন যে দল ক্ষমতায় নাই, তারা হয়তো এখানে না পেয়ে হয়তো চিটাংয়ে বা খুলনা ডিভিশনে ক্ষমতায় গেল, গিয়ে দেখা গেল এখানে তারা অনেক ভালো কাজ করলো, তো ফলে সেই ভালো কাজ দিয়ে কিন্তু পরেরবার জাতীয় নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ক্ষমতা আসার সুযোগ থাকবে। এখন কিন্তু বিরোধী দলে যারা যায় তাদের কিন্তু দেখানোর কিছু থাকে না, তাদের একটাই সুযোগ থাকে যে বর্তমান সরকার কিছু করছে না, এটা ব্যর্থতার প্রমাণ করা। এবং বাংলাদেশে ব্যর্থতা পাওয়া খুব কঠিন কিছু না, কারণ অনেক প্রবলেমের দেশ, এবং আমাদের দেশের সরকারগুলো যেহেতু অথরিটেরিয়ান রোল প্লে করে, সব খেতে চায়, ফলে এটার ভিত্তিতে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু না, এখানে উপজেলা আছে, জেলা আছে, বিভাগ আছে,
তারপরে আবার প্রদেশ, এই এতগুলোর মধ্যে তো না, জেলা উপজেলা তো মোটামুটি একটা সিস্টেমেরই একটা পার্ট, কিন্তু প্রদেশ হলে তো ধরেন যে একদম পুরাপুরি, যেমন আমরা যদি যুক্তরাষ্ট্রই আমি উদাহরণ দিচ্ছি, যেহেতু ফেডারেল সিস্টেমের একটা এখন তারা, বা সেখানে দেখবেন যে এক এক স্টেটে কিন্তু ইভেন লও এক এক রকম। আমি মালয়েশিয়ায় গিয়ে দেখেছি, মালয়েশিয়ায় এক এক স্টেটে সরকারি ছুটি এক এক দিন, মানে এরকম স্বাধীনতা ভোগ করে। তার ফলে যেটা হয় যে স্টেটগুলোর মধ্যে একটা ধরনের কম্পিটিশন চলে, এবং আমাদের মতো দেশে যদিও আমাদের ইয়ে খুব কম, দেশটা তো ছোট, দেশ ছোট, মানুষ বেশি, কিন্তু আমাদের মানুষের ভিত্তিতে সব হয়। আমরা যদি ইন্ডিয়ার সিট দেখি, এমপি মধ্যপ্রদেশ অনেক বড়, কিন্তু উত্তরপ্রদেশে হচ্ছে আপনার ইয়ের সংখ্যা অনেক বেশি, আসন সংখ্যা পার্লামেন্টে 80, কারণ হচ্ছে মানুষ বেশি, আসলে তো মানুষই দিয়ে হয়। সো আমাদের যেহেতু এই 20 কোটি মানুষ, 18 কোটি যদি আমরা বলি 20 কোটি মানুষ, তাতে আমার কাছে মনে হয় এক্ষুনি না করলেও এটা কিন্তু এটা চিন্তা করা যাইতে পারে, কারণ এটা আমাদেরকে বেশ কিছু জায়গায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা কি উপর, সিদ্ধান্তের উপর নির্ভর করে। অফকোর্স এই সবগুলোই রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপর নির্ভর করে। এবং আজকে প্রেস সচিব যেটা ব্রিফিংয়ে বলেছেন সেটা হচ্ছে এই যে এটা ঐক্যমত্য কমিশন হবে, সেই কমিশন হচ্ছে সবগুলো দলের সঙ্গে কথা বলবে, সব সংস্কার সমিতির প্রধানরা লেড বাই চিফ অ্যাডভাইজার, এবং সেখানে সবাই যাতে ঐক্যমত হবেন সেইটা ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং এই সনদের পর এটার উপর আবার নির্ভর করবে নির্বাচন কবে হবে। যদি দেখা যায় যে সবাই যেগুলোতে একমত হলেন সেগুলো সংস্কার করে ডিসেম্বরে সম্ভব, না হলে নেক্সট জুন পর্যন্ত যাবে। এর মধ্যে এইটাও একটা সিগনিফিকেন্ট, ইলেকশনের ডেটের সঙ্গে রিলেটেড। তো আমার কিন্তু মনে হয় যে অনেকগুলো জায়গা, যেমন আমি একটু হতাশ হয়েছি নির্বাচন কমিশনের যে প্রস্তাব, ওটাতে আমি হতাশ হয়েছি এই কারণে যে আমার কাছে মনে হচ্ছিল বদিউল আলম মজুমদারেরটা তারা আরও বেশি স্পেসিফিক, আরও বেশি হবে, কিন্তু এখানে অনেকগুলো জায়গা বেশ ভ্যাগ, অস্পষ্ট, এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে শুধু এই নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে, কিছু কিছু চেঞ্জ কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে, বা এটাতে যেমন আমার কাছে মনে হচ্ছে এইবার না, কিন্তু তারা কিন্তু লম্বা হিসাব করেছেন। এর মধ্যে অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে প্রশ্ন দেখা দেবে বাস্তবায়ন কিনা, যেমন সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস এবং বাংলাদেশের অভ্যস্ততার সঙ্গে এত পার্থক্য। থিওরিটিক্যালি কিন্তু আমি দেখছি এখানে অনেকগুলো জিনিস আছে যেটা, এবং এটা অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু 4 প্রদেশের বিষয়ে আমার কাছে মনে হয় যে আমাদের গভর্নেন্স সিস্টেমটা বড় এককেন্দ্রিক, যেমন সব প্রধানমন্ত্রী কেন্দ্রিক, ঠিক একই সঙ্গে আসলে আমাদের সরকারের হাতে এত ক্ষমতা, এত দায়িত্ব যে সরকারকে আসলে মানে এই সরকার যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, প্রভিন্সগুলো হয় নতুন ধরনের, ওইসব জায়গায় এক এক জায়গায় এক এক রকম রাজনীতি হবে, এক একটা দল ক্ষমতায় থাকবে, ওইটা ব্যালেন্স হবে, কেন্দ্র চাইলেও কিন্তু খুব বেশি অধরে হতে পারবে, ভারতে আমরা দেখতে পাই। দিল্লির মতো এখানে মেট্রোপলিটন সরকারের কথাও বলা হয়েছে, এখানে বলা হয়েছে, হতে পারে, কিন্তু এগুলো কিন্তু আসলে এগুলো সময়ের সঙ্গে তো পারেই, কিন্তু এটা নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর উপর। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রগুলোতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার চায়, কিন্তু কি সংস্কার চায় জানেন? যে সংস্কারগুলো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তার লাভ হবে, তার ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে। যেমন ধরেন বাংলাদেশের সংস্কার যে প্রপোর্শনাল ভোটিং যদি আমরা বলি, দেখবেন যে দলের এবার নির্বাচনে জেতার সুযোগ দেয় সে বলবে যে সংখ্যানুপাতিক ভোট হোক। কি কারণে? যে সে 30% ভোট পেলে 100 সিট পাবে, আর যে জেতার চান্স সে 40% ভোট পাবে 130টা, সেইটাতে রাজি হবে না। সে রাজি হবে না, কারণ 40% ভোট পাবে তো সে 200 সিট পাবে, মানে এক একটা আসন ওয়াইজ ধরলে। তো আমাদের বিষয়টা হচ্ছে এরকম, যার যখন যেটা সুবিধা সেটা। কিন্তু আমার কাছে মনে হয় আমরা এই আলোচনায় দেখবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে, বা রাজনৈতিক আমাদের পরিবেশের মধ্যে আসলে সত্যিকারের সংস্কার ইচ্ছা আছে কিনা। যদি আমরা দেখেছি শর্ট সাইটেড, প্রত্যেকে তার সুবিধা মতো মানে অংশটুকু নেন, তাহলে আমরা বুঝবো যে তাদের লাভ হবে, এবং এই সংস্কার লাভ হবে না, এই সংস্কার নয়। তারপর হচ্ছে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য সবকিছু আমাদের মনে রাখতে হবে নির্বাচিত সংসদের মাধ্যমে হইতে হবে। হয়তো কিছু আপনি এক্সিকিউটিভ অর্ডারে করতে পারেন, এখন কিছু চেঞ্জ করতে পারেন অধ্যাদেশে, বা কিছু মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতা কিছু কিছু টুকটাক জিনিস, সেগুলোও কিন্তু রেকটিফাই হতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু মিলে, এবং এই সব কিছু মিলিয়ে আমাদেরকে ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে, সামগ্রিকতা তৈরি করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে আমরা যেভাবেই দেখি যে আমাদের 28টা নিবন্ধিত দল, কিন্তু যে মিটিংগুলো হয় সেখানে কিন্তু 11টা-12টা দল অংশ নেয়, 12টা। সেটাকে আসলে ঐক্যমত বললে সাস্টেনেবল হবে কিনা? যদি আমি সাস্টেনেবল করতে চাই, তাহলে যারা মনে করেন যে গত 15 বছর যাদেরকে আউট অফ ফেভার রাখা হচ্ছে, তাদের ক্ষেত্রে ভাবনাটা কি হবে? আমি বলছি না যে তাদেরকে নিয়েই করতে হবে, কিন্তু তাদেরও তো একটা তাদেরও তো কিছু ভোট আছে, তাদেরও নিবন্ধন আছে। ফলে কিভাবে এইটাকেও অ্যাকোমোডেট করা যায়? আপনি যদি সাস্টেনেবল চান তাহলে তো অ্যাকোমোডেট লাগবে, সব মত ইনক্লুসিভ সবাইকে লাগবে। এবং এইটা গত কিছু সরকার এটা করে নাই বলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিএনপিকে মাইনাস করতে চেয়েছিল, অন্যকে মাইনাস করতে চেয়েছিল। অতীতে বিএনপি চেয়েছিল আওয়ামী লীগকে মাইনাস করতে, বা আওয়ামী লীগকে দুর্বল করতে, বা জাতীয় পার্টি চেয়েছিল, ফলে কিন্তু লাভ হয় নাই। কাজে আমার কাছে মনে হয় সব কিছু পিছনে ফেলে সত্যিকারের যে সংস্কার, দেশ, দল এবং মানুষ, তাহলে না বড় করে চিন্তা করা উচিত, যেটা আসলে পেইনফুলি মিসিং ইন আওয়ার পলিটিক্স।
আর একটা খবর হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এমসি ঘোষণা হবে, দেখেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা প্রথম হচ্ছে এটা নিয়ে তো আমরা মানে খবর হয়েছে, ছাপা হচ্ছে। তো এখন হচ্ছে আজকে ছাত্রদের পক্ষ থেকে তারাও আসলে গত 15-20 দিন ধরে আমরা দেখছি তারাও আসলে এটা তাদের বক্তব্যই ছাপা হচ্ছিল। আজকে আনুষ্ঠানিকভাবে তারা আসলে ঘোষণা করেছেন, তারা একটা প্রচারপত্র দিয়েছেন, এক ধরনের একটা জনমত জরিপের মতো, যে মানুষের কাছে তারা চাইবেন কীরকম দল চান, কীরকম নেতৃত্ব, কী নতুন কী চান, ইভেন নাম এবং প্রতীক সেটাও তারা আসলে মতামত নিয়ে তারা চূড়ান্ত করতে চান। এই উদ্যোগটা ভালো। আমরা দেখি যে সারাটা তাদের কীরকম আসে, এবং সেই সারার ভিত্তিতে যদি তারা একটা দল করে, যে কেউ রাজনৈতিক স্পেসে নতুন দল যে কেউ দল করতে পারে, সেটাকে আসলে স্বাগত জানানো হচ্ছে, সবাই স্বাগত জানায়। এবং নতুন দল যেন নতুন রাজনীতি নিয়ে আসে, আমরা সেটা চাইব। এরা তরুণ, এবং যেহেতু তারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ফলে তাদের কাছে প্রত্যাশাও বেশি। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমরা এখনও তাদের কাছ থেকে আসলে কথাবার্তায় যে নতুনত্ব দেখতে পেয়েছি, কাজে এখনও সেভাবে দেখতে পাই নাই। অনেকগুলো জায়গায় আমরা দেখছি ফরম্যাটেড ইতিহাস চর্চা, তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতার চর্চা, এগুলোর মধ্যে আমরা পুরোনো দিনের ছাপই দেখতে পাচ্ছি। তো আমরা চাইব যে তারা নতুন দলের সব কিছু যেন নতুন হয়, মানুষের ইনক্লুশন, এবং হচ্ছে আমাদের সামনে তাকানো, ইতিহাস চর্চার ক্ষেত্রে একমুখী না হওয়া। আমাদের বেশিরভাগ তো ইতিহাস চর্চা একমুখী, এক একটা দল একমুখী না হওয়া। এবং কিন্তু আমরা আশা করব, আসলে আমরা আশা করি ওই জন্য যে তাদের বয়স কম, তরুণ, তারা নতুনের কথা বলছে। কিন্তু আমি সতর্কতাটুকু জানিয়ে রাখলাম যে গত 6 মাসে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকগুলো জায়গায় তারা সেই পুরনো রাজনৈতিক চিন্তা, সেই পুরনো ধরন আমরা দেখতে পাই। সেটা দেখে আমরা চিন্তিত হই। কিন্তু আমি মনে করি তাদের দল করে ফেলা সব কিছুর চেয়ে ভালো। দল করলে মানুষের কাছে যাবে, এবং তখন এখন যে তারা রাজনীতিকে অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে বিরোধ তৈরি হচ্ছে, একটা জায়গায় কিন্তু এটা যে তারা একভাবে দেখছে রাজনীতি না করলে যে কোনো কিছু একভাবে দেখা যায়, কিন্তু যে রাজনীতি করেছে তার পেইনটা বোঝে, সে বোঝে যে মানুষের কাছে যেতে হবে। সে অনেকগুলো কাজ মনে করেন সে হয়তো পপুলিস্ট, মানে এই কাজটা সে করে না, কারণ জানে অতীতে এই কাজ করার ফলে এইটা হয়েছিল, মানুষ এটাকে কীভাবে নেবে। সো আপনি এক ধরনের চিন্তক হয়ে এক ধরনের কথা বলতে পারেন, আপনি টকশোতে এক ধরনের কথা বলতে পারেন, আপনি কলাম লেখার সময় একরকম কথা বলতে পারেন, আপনি ওয়াচডগ হয়ে একরকম বলতে পারেন, সুরেশভাবে। কিন্তু যখন আপনি রাজনীতিতে যাবেন তখন আসলে সরাসরি মানুষের সঙ্গে কানেকশন, এবং সেই কানেকশনের জায়গাটা কেমিস্ট্রিটা বেশ ইন্টারেস্টিং, বেশ অদ্ভুত, এবং এটা বেশ চ্যালেঞ্জিংও। সো আমি আশা করব ছাত্ররা সেই চ্যালেঞ্জটা নেবে, এবং নিয়ে নতুনভাবে নতুন দেওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করবে। ধন্যবাদ। এই কালের কণ্ঠ একটা শিরোনাম নিয়ে অল্প সময় আছে হাতে, এবছর নির্বাচন অনিশ্চিত, আপনার কি তাই মনে হয়? আমি ওটা দেখেছি, কিন্তু যেহেতু খবরটা পড়ার সুযোগ নেই। আমার ধারণা আজকেই যে কথা হয়েছে যে জুলাই সনদের সংস্কার যদি ডিসেম্বরের মধ্যে হয়, রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একমত হওয়ার পরে যদি দেখা যায় যে এর মধ্যে ডিসেম্বরের মধ্যে এগুলো সম্ভব, তাহলে ডিসেম্বরে হবে। না হলে আমি যতটুকু শুনেছি যে না হলে এটা আগামী বছর জুন পর্যন্ত করাবে, সম্ভবত তার ভিত্তিতে, আমি ঠিক শিওর না। বাট এই বছর নির্বাচন যে হবে কি হবে না এটা নিয়ে কিন্তু দ্বিধা আছে। যদিও বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 2025 ডিসেম্বরের মধ্যে, এরকমটা জিনিস একটা আমরা ফিক্স করেছি। অনেক সরকারের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে, কিন্তু ডেফিনেটিভ কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, এবং দেওয়া হয়নি বলে আমরা দেখতে পাই যে বিএনপি কিন্তু এটা নিয়ে বলে, এটা নিয়ে প্রতিবাদ করে, দাবি করে, অন্যান্য দলগুলো কথা বলে। তো আমার মনে হয় যেহেতু সংস্কার কমিশনের প্রস্তাব চলে এসছে, অতি দ্রুতই আলোচনার মাধ্যমে, কারণ বাংলাদেশের যে অবস্থা, যে কোনো জায়গায় অনেকগুলো প্রবলেম আমি মনে করি যে নির্বাচিত সরকার থাকলে এর অনেকগুলো প্রবলেম আসলে হতো না। কারণ নির্বাচিত সরকার হলে তার দায় থাকে, তার অথরিটিরা থাকে। যেমন একটা মিছিল হচ্ছে, ধরেন কেউ অবস্থান রাস্তায় বসে যাচ্ছে, এই সরকার হয়তো অনেক ক্ষেত্রে চিন্তা করে, কিন্তু নির্বাচিত সরকার থাকলে সে জানবে যে লোকগুলো কষ্ট হচ্ছে ওই লোকগুলোর কাছে আমার ভোটের জন্য যেতে হবে, বা তারা আমাকে ভোট দিয়েছে, হ্যাঁ, ফলে আমার আসলে এটা প্রোটেক্ট করতে হবে। এরকম অনেকগুলো জায়গা থাকে। এটা হচ্ছে এভরিবডিজ, সবার সাপোর্ট যার দিকে থাকে, কখনো কোনো না এভরিবডিজ সাপোর্ট ইজ নবডিজ সাপোর্ট, কখনো কোনো এরকম হয়ে যায় যে আপনাকে সবাই সমর্থন দিচ্ছে কিন্তু কেউ তো আপনার জন্য কোন না, কেউ আপনার পক্ষে বিপক্ষে না। ফলে এটা হচ্ছে কি, তার ফলে আপনি মনে করবেন যারা সবাই তো আমার লোক, কাজে এই যে যারা এখানে রাস্তায় দাবি করছে তারাও তো আমার লোক, এরকম মনে হয়। এবং এই জায়গা থেকে এই সরকার আমার কাছে মনে হচ্ছে সবাইকে মনে হচ্ছে যে যা করছে, কেউ কোনো অন্যায় করলে মনে হচ্ছে যাচ্ছে সে তো আমারই লোক, কাজে ঠিক আছে তাকে ছেড়ে দেয়। যেটা আসলে গভর্নেন্সে আপনার কখনো টাফ হইতে হবে, অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে, এবং রাজনৈতিক দলগুলো সেটা জানে, মেকানিজমটা জানে বলেই তারা সরকার চালায়, শেষ পর্যন্ত তাদের সরকারই দরকার হয়। অনেক ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।